বাজার নিয়ন্ত্রণটা তাদের ফার্স্ট এজেন্ডা হওয়া উচিত। তারপরে এই আন্দোলনে যারা গণহত্যার শিকার হয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবারগুলোকে খুঁজে বের করা, তাদের তালিকা করা, সেটাও দেরি করে ফেললো। এই আলোচনায় ধর্মীয় গুরুদের যে সার্বিক স্খলনটা, এটি একটা বিষয়। আর প্রেসার গ্রুপের কাছে আর একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, একজন সিনিয়র আইনজীবী হিসাবে বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন? না, এটা অত্যন্ত দুর্ভাগ্য এবং দুঃখজনক। আমাদেরই একজন জুনিয়র কলিগ, সে পেশাগত দায়িত্ব পালন করে ওখানে সরকারি কৌশলীও বটে, এবং যেভাবে নির্মম নৃশংসভাবে এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে, আসলে এটা নিন্দা করার ভাষা আমাদের নেই। আমার আরেক কলিগ ব্যারিস্টার ফুয়াদও এখানে আছে। শুধু আইনজীবীদের রক্তক্ষরণ হচ্ছে না, এটা সারা দেশের মানুষের রক্তক্ষরণ হচ্ছে। যে কোনো হত্যাকাণ্ড এটা নিন্দনীয়। এবং আমি বলবো, হত্যাকাণ্ডে যারাই জড়িত আছে এটা সুষ্ঠু তদন্ত হোক, এবং হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং ওই দিন আদালত পাড়ায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আদালত পাড়া তো একটা পবিত্র অঙ্গন, সেখানে গিয়ে যার যার মতো করে আমি দাবি দাবা উত্থাপন করব বা বিশৃঙ্খলা সৃষ্টি করব। গ্রেপ্তার হয়েছে, আইনি প্রক্রিয়ায় যা হবে হবে, ওখানে যদি না হয় উচ্চ আদালতে আসবে, এগুলো তো পথ খোলাই আছে। সুতরাং আইনটাকে আপনি নিজের হাতে তুলে নেবেন, এটা তার একটা অরাজকতা সৃষ্টি করা। যেটা ফুয়াদ বলেছে যে ইতিমধ্যেই বহু ঘটনা হয়েছে, এবং এই সরকারকে তারা নানানভাবে চাপের মধ্যে রাখবে। এবং দিল্লিতে বসে একজন, যাকে আমি বলি দিল্লীশ্বরী, তিনি ওখান থেকে বসে কলকাঠি নাড়ছে, যে কোনো ইস্যুতে উনি ইনভলভ হয়ে যাচ্ছে। উনি ওখানে বসে চিন্ময়ের মুক্তি দাবি করছে, এটা হইতে পারে ভেরিফাইড পেজে। হ্যাঁ, এটা হইতে পারে। আবার দিল্লিও এগুলো অ্যালাউ করছে। তাইলে বাংলাদেশ সরকার এখান থেকে যে বলা হচ্ছে যে তারে থামান, একে হচ্ছে একটা পতিত ফ্যাসিস্ট সরকার, সে পালিয়ে গেছে, আপনারা পালানো সাহায্য করেছেন এবং আবার তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে এইসব ষড়যন্ত্রের মধ্যে, এবং এটা ক্রমাগত সে করে যাচ্ছে। তার পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকও মনে হচ্ছে গত 15 বছর কোনো দাবি দেওয়া দেশে ছিল না। এই সরকার 3 মাসের অধিক সময় আছেন, এর মধ্যেই দেখেন কত ধরনের ঘটনাবলী শুরু হয়ে গেছে প্রত্যেক দিনেই। তো এরা কোন দিকে সামলাবে? একটা সামলাই তো আরেকটা শুরু হয়, একটা শুরু হয় তো আরেকটা শুরু হয়। তার মধ্যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, আমরা তো ঐক্যবদ্ধ আছি, আমরা তো এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি, অত্যন্ত আন্তরিকভাবে সমর্থন দিচ্ছি, এবং আমরা সকলেই বলছি যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং আমরা তার সাথে নানান সময়ে ডায়লগ হচ্ছে, ডায়লগের ভিতর দিয়ে আমরা আমাদের মতামত ব্যক্ত করছি, এবং তারও আমরা চাই যে আরও তারা ঘনিষ্ঠ হোক। এবং এই যে কতগুলো সংস্কার কমিশন করে আছে, প্রথম 6টা, আরও 4টা, 10টা, তার মধ্যে দেখেন শিক্ষা কমিশন একটা করে নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আবার ছাত্রদের মধ্যে নানান যে একটা অসন্তুষ্ট, আজকে যদি ছাত্রদেরকে আমরা পড়াশোনার মধ্যে ব্যস্ত রাখতে পারতাম, এই যে কলেজে মারামারি, সুপার সানডে, সুপার মানডে বলে, সুপার টুইসডে বলে মাঠে নেমে যাচ্ছে একজন আরেকজন, বিল্ডিং ভেঙে দিচ্ছে, এটা তো অরাজকতার, এটা তো কোনোদিন দেখি নাই। ছাত্ররা নিজেরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করবে, এটা তো গ্রহণযোগ্য না। সুতরাং এখানে নানান ইন্ধন, নানান গোষ্ঠী এখানে মদত দিচ্ছে, এবং সেই মদতের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী এখনও তো ওখানে পরিষ্কার করা যায় না, ফ্যাসিস্টদের দোসররা রয়েছে, প্রশাসনে রয়ে গেছে, এবং সোন আরও অনেক জায়গায় কিন্তু তারা আছে। এখানে উচ্চ আদালতেও দেখেন নানান রকম অরাজকতা চলছে। একটা তো চিন্ময়ের ঘটনা নিয়ে হয়েছে, এর বাইরেও কিন্তু অনেক ঘটনাগুলো হচ্ছে, জেলা জজ আদালতও হচ্ছে। তো আমার মনে হয় সামগ্রিক পরিবেশ পরিস্থিতি, এটাকে মোকাবেলা করার জন্য এই সরকারকে আরও মনোযোগী হওয়া উচিত। আপনি দেখেছেন, আমরা প্রথমেই বলেছিলাম যে বাজার নিয়ন্ত্রণটা তাদের ফার্স্ট এজেন্ডা হওয়া উচিত। তারপরে এই আন্দোলনে যারা গণহত্যার শিকার হয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবারগুলোকে খুঁজে বের করা, তাদের তালিকা করা, সেটাও দেরি করে ফেললো। তারপরে আহতদের সুচিকিৎসা, বিদেশে পাঠানো, সেটাও মনে হচ্ছে করবো, এই করে করে প্রত্যেক সপ্তাহে 1 জন করে মারা যাচ্ছে। এই যে ঘটনাগুলো আমরা দেখছি সরকারের এখানে, তার আমি কোনো স্মার্টনেস দেখছি না। মনে হচ্ছে এটা অ্যানালগ পদ্ধতিতে এনজিওগ্রাম একটা সরকার বাংলাদেশ পরিচালনা করছে।
সুতরাং আমরা সমালোচনা করছি, এই সমালোচনাও কিন্তু আগে করতে পারতাম না। এই যে আপনি আমাদের সাথে বসে যে আজকে যে খোলামেলা মুক্ত আলোচনা করছেন, এইটাও কিন্তু এই আন্দোলনের ফসল। সুতরাং ওনারাও বলেছে যে আপনারা যত পারেন আমাদের সমালোচনা করেন, আমাদের ভুল ধরিয়ে দেন, তারা তা আহ্বান করেছে। সুতরাং আমরা মনে করি এইসব আলোচনা সমালোচনার মধ্য দিয়ে আপনারা মধ্যপন্থীর যে পথ হারাচ্ছেন, আমি বলি অ্যানালগ থেকে আপনারা একটু ডিজিটাল, হ্যাঁ, শুধু ডিজিটাল হবে না, এখন ডিজিটালও চলবে না, স্মার্ট হতে হবে। স্মার্ট হতে হবে, জি। সুতরাং আপনি সেইভাবে কাজগুলো করেন, আর উপদেষ্টাগুলো একটু যাচাই বাছাই করেন, হ্যাঁ, ধরেন উপদেষ্টা করার দরকার, অভিজ্ঞ লোক দেন, আর বিতর্কিত লোক কেন আপনি উপদেষ্টা নেবেন? আমরা চাইব স্বচ্ছ, সৎ এবং যাদের অতীত রেকর্ড ভালো, সেসব কাছে গ্রহণযোগ্য, হ্যাঁ, সেই সব লোকজন নিয়ে আসেন। তারপরে আরও ধরেন রাজনৈতিক দলের থেকে আরও পরামর্শ নিতে পারেন, যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে নেন, এবং তারা নিশ্চয়ই আপনাকে সৎ পরামর্শ দেবে। ইতিমধ্যে আবার দেখেছেন যে বিএনপিও আলোচনা করে আসছে, আজকে হয়তো অন্যান্যরাও করবে, এবি পার্টিও যাবে নিশ্চয়ই। তো কথা হচ্ছে না, আপনার গণফোরামও নিশ্চয়ই যাবে, আমরাও যাব। তো রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে। এই যে আপনি নির্বাচন কবে নির্বাচন হবে সেটা তো সবার মাথার মধ্যে আছে। হ্যাঁ, বিগত 15 বছরে কোনো নির্বাচন হয় নাই, আমাদের তরুণ সমাজ একবারের জন্য ভোট কেন্দ্রে যেতে পারে নাই। সুতরাং সবাই গভীর আগ্রহে অপেক্ষা করছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। সেইটা নিয়ে এত জটিলতা কেন, কালক্ষেপণ কেন? তো আপনি যত দ্রুত সম্ভব সংস্কারগুলো করেন। বিএনপিও বলেছে যৌক্তিক সময়ে সংস্কার, যৌক্তিক সময়ে নির্বাচন। সঠিক। তা আমরা তো বলতে পারি না যে অযৌক্তিক সময়ে কিছু একটা করেন। সুতরাং আমরা এইসব ব্যাপারে ঐক্যমতের ভিত্তিতেই আছি। এই রাষ্ট্রের মধ্যে আর কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, এবং আমরা 71 সনে যেটা পারি নাই, 90-এর পরে যেটা পারি নাই, 24-এর এই গণ অভ্যুত্থানও যদি না পারে, তবে আমরা আর পারবো কবে?